জ্যামিতি, যে শব্দের অর্থ ভূমি আর মিতি শব্দের অর্থ পরিমাপ। জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ, হ্যাঁ, যেটাকে ইংলিশে জিওগ্রাফি বলে থাকি আমরা। তো জ্যামিতির জনক হচ্ছে ইউক্লিড। জ্যামিতির জনক। জনক। তো ইউক্লিড কিছু স্বীকার্য দিয়ে যায়, যে স্বীকার্যগুলোর আলোকে আমরা পরবর্তীতে সেগুলোকে আরও ডেভেলপ করার বা উন্নতি সাধন করতে পেরেছি। বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে জ্যামিতির বিভিন্নভাবে সেটার হয়েছে, উন্নতি হয়েছে। তো জ্যামিতির প্রথমত তল কাকে বলে? যে কোনো বস্তুর পৃষ্ঠের উপরিভাগকেই তল বলে। পৃষ্ঠের উপরিভাগ, যে ধরনের এটা একটা উপরিভাগ, এই উপরিভাগটা হচ্ছে একটা তল। তল দুই প্রকার, একটা সমতল আর একটা হচ্ছে বক্রতল। সমতল কাকে বলে? যে কোনো স্থানে দুইটি বিন্দু যোগ করলে যদি একটা সরল রেখা পাওয়া যায়, তবে সেই তলটাকে সমতল বলবো। আর যদি কোনো তলের উপর দুইটি বিন্দু যোগ করলে, এরকম দুইটা বিন্দু আছে, দুইটা বিন্দু যোগ করলে এইভাবে বক্ররেখা পাওয়া যায়, তবে সেই তলটাকে বলবো আমরা বক্রতল। সরল রেখা সহজ কথায় যে কোনো স্থানে, কোনো তলের উপর যে কোনো স্থানে, আমি যদি এই কলমটার উপর দুইটি বিন্দু, এইখানে একটা বিন্দু কল্পনা করি আর এই দিকে একটা বিন্দু কল্পনা করি, এই বিন্দু দুটো যদি যোগ করি তাহলে সেটা হবে বক্রতল। আচ্ছা, অনেকেই মনে করতে পারো যে এই বরাবর যদি নেই আমরা, তাহলে তো সরল রেখা পাবো। হ্যাঁ, সরল রেখা পাবো, ঠিক আছে। তো আমি বলেছি যে তোমাদের যে কোনো স্থানে, এই জায়গায় অথবা এই জায়গায়, যে কোনো স্থানে, মানে এই তলের উপর যে কোনো স্থানে দুইটি বিন্দু যদি যোগ করা হয়, এই সমতলের উপর যে কোনো স্থানে দুইটি বিন্দু যোগ করে তুমি সরল রেখা পাবা, কিন্তু এই তলের উপর যে কোনো স্থানে দুইটি বিন্দু যোগ করলে সরল রেখা পাবা না। এটা হচ্ছে আমাদের বক্রতল। তাহলে তল দুই প্রকার, সমতল আর বক্রতল। দুইটি তল, যে কোনো স্থানে দুইটি তল যদি পরস্পরকে ছেদ করলে একটা সরল রেখা পাওয়া যায়। মনে রাখবা, এমসিকিউটি খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসে এটা। হ্যাঁ, বোর্ড পরীক্ষায়ও আসছে এই প্রশ্নটি, যে দুটি তল পরস্পরকে ছেদ করলে সরল রেখা পাওয়া যায়। সরল রেখা পাওয়া যায়, হ্যাঁ, দুইটি তল পরস্পরকে ছেদ করলে সরল রেখা পাওয়া যায়। আর দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে একটা বিন্দু পাওয়া যায়। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে বিন্দু পাওয়া যায়। দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে বিন্দু পাওয়া যায়। আর এই দুটো জিনিস মনে রাখবা। হ্যাঁ, এখানে এই দুটো জিনিসই বইয়ে আছে, বইয়ের পুঙ্খানুপুঙ্খ জিনিস পড়লেই আমরা সব কিছুই পেয়ে যাব। হ্যাঁ, এটা 6 অধ্যায়ে আছে, 6 অধ্যায়ের আলোকেই আমি জিনিস দুটো বললাম। তো আমরা যে অধ্যায়টা আজকে আলোচনা করব সেটা হচ্ছে 15 অধ্যায়, অধ্যায় 15। অধ্যায় 15, ঠিক আছে। 15 অধ্যায়ের মধ্যে এবার আমাদের এই আলোচনার হচ্ছে যে ওখানে আমাদের পিথাগোরাসের উপপাদ্য আছে, যেটা ইম্পর্টেন্ট, খুব পরীক্ষায় আসে। পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে গিয়ে তোমাদের প্রথমে পিথাগোরাস উপপাদ্যটি যেটা বলা হয়েছে, সবসময় মনে রাখবা, প্রশ্ন পড়েই চিত্র আঁকতে হবে। একটা প্রশ্ন একটা চিত্রকে জন্ম দেয়, আর
এই কারণে আমি বলে থাকি যে একটা চিত্রের জন্মদাতা হচ্ছে প্রশ্ন, আর সেই চিত্রকে জন্ম দেওয়ার পর তার নামকরণ করা হয়। দ্যাট মিন্স আমরা আকিকা বলে থাকি। হ্যাঁ, যেটা আকিকা করি সেটা হচ্ছে বিশেষ নির্বাচনে। তাহলে প্রথমে আগে হবে কি আমাদের, প্রথমে সাধারণ নির্বাচন, তারপরে চিত্র, তারপরে বিশেষ নির্বাচন, তারপরে যদি প্রয়োজনীয় কোনো অঙ্কন থেকে থাকে তাহলে সেই অঙ্কনের বর্ণনা। হ্যাঁ, আর এরপরে চলে যাব আমরা প্রমাণে। ঠিক আছে, তো এটার আলোকে প্রথমে আগে আমরা প্রশ্নটা সবাই জানি, পিথাগোরাস উপপাদ্যটি। তো পিথাগোরাস উপপাদ্যটি হচ্ছে ত্রিভুজ, প্রথমে একটা ত্রিভুজ এঁকে নিই, বলছে সমকোণী ত্রিভুজ বলছে, এই জন্য আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিব। এটা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম আমি। তো প্রশ্নে বলা আছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। অতিভুজ কাকে বলে? অতিভুজ বলা হয় সমকোণের বিপরীত যে বাহু, সেই বাহুটাকে অতিভুজ বলে থাকি আমরা। তাহলে সমকোণের বিপরীত বাহুকে আমরা যদি অতিভুজ বলে থাকি, তাহলে এটা হচ্ছে আমাদের অতিভুজ। তো এই চিত্রটাকে প্রশ্ন পড়ে আমরা চিত্রটা জন্ম দিয়েছি, সমকোণী ত্রিভুজ বলছিল, এই জন্য সমকোণী ত্রিভুজ এঁকেছি। তো এই চিত্রের নামকরণ করবো এবার। নামকরণ হচ্ছে এ বি সি। হ্যাঁ, এ বি সি, এটা নামকরণ করলাম চিত্রের। নামকরণ করার পর এবার দেখো, লক্ষ্য করো, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। হ্যাঁ, তো আমাদের প্রশ্নটা হচ্ছে যে অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে অতিভুজ হচ্ছে এসি হচ্ছে অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র। স্কয়ার দিলাম। এইটার উপর যদি একটা বর্গ আঁকা হয়, সেই বর্গের ক্ষেত্রফলটা হচ্ছে বাহুর উপর স্কয়ার। তো এই বর্গের বাহুটা হচ্ছে এসি, তাহলে এসির উপর স্কয়ার, এই জন্য এসি স্কয়ার। তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অপর দুই বাহুর ভিতরে এখানে একটা বাহু আর এখানে একটা বাহু, এই দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে অপর দুই বাহু লিখি এ বি, আর একটা হচ্ছে বিসি। এই অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলতে স্কয়ার। এই যে বর্গক্ষেত্র যদি আঁকি, এখানে বর্গক্ষেত্র যদি আঁকা হয়, ক্ষেত্রফলের উপর স্কয়ার করে নিচ্ছি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। কে সমান? অতিভুজটি। প্রশ্নটা আরেকবার রিপিট করি, যে সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটা আমাকে প্রশ্ন প্রমাণ করতে হবে। তাহলে এখান থেকে আমরা দুইটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে একটা, যে প্রশ্ন পড়ে আমাকে চিত্রটা আঁকা হলো, আর কি প্রমাণ করতে হবে সেটাও আমি দেখতে পেলাম এখানে। তো এবার আমাদের এই প্রমাণটা করতে গিয়ে যেটা লাগবে সেটা হচ্ছে, এই প্রমাণটা কয়েক পদ্ধতিতে করা যায়, এটা প্রায় 4-5টা পদ্ধতি আছে। তো আমাদের ক্লাস 8-এর বইয়ে ছিল 4টা পদ্ধতি মেবি, আর এছাড়াও ক্লাস 8 ছাড়াও আরও আছে পদ্ধতি। হ্যাঁ, যেটা তোমরা এখনও কেউ পাওনি, সেটা হচ্ছে আমরা ইন্টারমিডিয়েটেও করাই, সেটা ওই ভ্যাক্টর পদ্ধতি দিয়েও করা যায় এর প্রমাণটি। আচ্ছা, যাই হোক, তো আমরা ওই দিকে আর যাচ্ছি না। আমরা যে প্রমাণটা করব, এখানে একটা প্রমাণ করব ক্লাস 8-এর আলোকেই। 9-10-এ যে প্রমাণটা দেয়া আছে সেটা বোর্ডে হলে সবচেয়ে ভালো হতো। তো আমি এখানে 8-এর আলোকে প্রমাণটা দিচ্ছি। এই এ বি বাহুর সমান করে বিসি বাহুকে বর্ধিত করে দিলাম। ঠিক আছে, এ বি বাহুর সমান করে বিসি বাহুকে বর্ধিত করে দিলাম। তাহলে এ বি সমান সমান সিডি এঁকে নিলাম। ঠিক আছে, এটা অঙ্কনে বলে দেব, অঙ্কনের বিবরণ আমি লিখে দিচ্ছি না, বইয়ে লিখে আছে, ওখান থেকে দেখে নিবা তোমরা। ঠিক আছে, তাহলে আমাদের এ বি এর সমান করে বিসি বাহুকে এমনভাবে বর্ধিত করি যেন এ বি সমান সমান সিডি হয়। এরপর ডি বিন্দুতে লম্ব আঁকি যেন বিসি সমান সমান ডিই হয়। তাহলে কি বললাম, যে এই বিসি বাহুর সমান করে ডি লম্ব এঁকে নিলাম। ঠিক আছে, এরপর সি ও ই যোগ করে দিলাম, সি আর ই যোগ করে দিছি। হ্যাঁ, আমি যা বলতেছি সেটাই আমরা অঙ্কনের বিবরণে লিখব, মিলিয়ে নিও, সব মিলে যাবে। আচ্ছা, সি ও ই যোগ করে দিলাম। এরপর এ ই যোগ করি,
এ আর ই যোগ করে দিলাম, এ ই যোগ করে দিছি। এরপর এখানে ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এটা একটা দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তো এই গেল আমাদের অঙ্কনের বিবরণ। তো অঙ্কনের বিবরণে আমরা যেটা করছি সেটাকেই আবার এখানে ধরে নিতে পারো, তোমরা যদি ধরতে চাও ধরতে পারো, বা না ধরেও যদি প্রমাণটা দিতে চাও সেটাও করতে পারো, সেটা কোনো ফ্যাক্ট না। বইয়ে ধরাও আছে, আর যদি তুমি ক্লাস 8-এর বই দেখো তো ক্লাস 8-এর বইয়ে ধরা আছে। আবার ক্লাস 8-এর বই ছাড়া তুমি যদি মনে করো যে না আমি আমার মতো করে লিখবো, হ্যাঁ নিজস্ব ভাষা দিয়ে লেখা যায়, তবে মনে রাখতে হবে সবসময় আমি যতটুকু লিখবো সব কিছুর মূল থিম হচ্ছে নির্ভুল, 100% নির্ভুল লিখতে হবে। আমি আমার নিজের মতো করে লিখতে গিয়ে যদি ভুল লিখি তাহলে টিচার সেখানে মার্ক দিবে না, সেখানে কোনো মার্ক পাবে না তোমরা। তাহলে আমাকে কি করতে হবে, নির্ভুল লিখতে হবে। এই নির্ভুল লেখার জন্য হ্যাঁ কিছু সূক্ষ্ম চিন্তা তোমাকে থাকতে হবে, যে চিন্তাগুলো অবশ্যই তোমাকে কাজে দিবে, ঠিক আছে। তো আমরা এবার প্রথমে প্রমাণে চলে যাচ্ছি। সাধারণ নির্বাচন হচ্ছে ওই যে প্রশ্নটা যেটা সেটাই বিশেষ নির্বাচনটা আমি বলে দিচ্ছি। বিশেষ নির্বাচনটা এভাবে লিখবা, মনে করি এ বি সি ত্রিভুজের অতি এ সি অতিভুজ, এটা বলে দিবা। বলে দেওয়ার পর তারপরে প্রমাণ করতে হবে যে এটা শেষ, আর কিছু না লিখলেও হবে। আর যদি তুমি আর একটু লিখতে চাও তাহলে এভাবে বলতে পারো, মনে করি এ বি সি ত্রিভুজের এ সি অতিভুজ এবং অপর দুই বাহু এ বি ও বি সি, হ্যাঁ তাহলে প্রমাণ করতে হবে যে এটা, লিখে দিলে হয়ে গেল শেষ। অঙ্কনের বিবরণ তো বলে দিতে হবে, এ বি বাহুর সমান করে নিয়ে বি সি বাহুকে এমনভাবে বর্ধিত করি যেন সি ডি সমান সমান এ বি হয়, সমান সমান এ ওখানেই ধরে নিতে পারো অঙ্কনি। আবার এবং ডি বিন্দুতে বি সি এর সমান করে ডিই লম্ব আঁকি, তারপর সি কমা ই যোগ করি এবং এ কমা ই যোগ করি। এটা অঙ্কনের বিবরণে চলে গেল। এরপরে চলে যাব আমরা প্রমাণে। তো প্রমাণটা হচ্ছে গিয়ে এই যে এখানে প্রমাণ দিচ্ছি, প্রমাণে আমাদের প্রথমে আগে যেটা করব সেটা দেখো, ট্রাপিজিয়াম, এখানে এটা গোটাইটা একটা ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের আমরা একটু খেয়াল করি, দেখি এই ত্রিভুজের আর এই দুই ত্রিভুজের ক্ষেত্রফলগুলো সমান, সেটা ক্ষেত্রফল সমান এবং সব কিছুই সর্বসম, সেটা একটু প্রমাণ করে দেখাবো আমরা। তো প্রথমে আগে লিখব ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজ ও ত্রিভুজ সিডিই এর এই দুই ত্রিভুজের মধ্যে, ঠিক আছে, এই দুই ত্রিভুজের মধ্যে আমাদের এখানে অঙ্কনে এ বি সমান সমান সিডি সমান সমান এ, এটা এ বাহু ধরে নিলাম, এ। তারপর বিসি সমান সমান ডিই সমান সমান বি বাহু ধরে নিলাম, হ্যাঁ এটা অঙ্কন অনুসারে, এটা অঙ্কন অনুসারে অঙ্কনই করছি আমরা ওভাবে, হ্যাঁ। তাহলে এবার এই কোণটা, অন্তর্গত কোণ দুটোরই সমান, কেন? কারণ এটা লম্ব আর এটাও লম্ব আঁকছি। তাহলে এই যে অন্তর্গত কোণ আমাদের এ বি সি সমান সমান অন্তর্গত কোণ এখানে সি ডিই। তাহলে একটা ত্রিভুজের বাহু কোণ সমান হয়ে গেলে ত্রিভুজ দুটিকে আমরা কি বলতে পারি? সর্বসম মানে সব কিছুই সমান বলতে এর ক্ষেত্রফল সমান হবে, বাহুর দৈর্ঘ্যগুলো সমান হবে সব। আর যদি দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয় সেই ক্ষেত্রে ত্রিভুজ দুটো সর্বসম নাও হতে পারে। মনে রাখবা দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হলে ত্রিভুজ দুটো সর্বসম হয় না। হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হয়,
কিছু কিছু ক্ষেত্রে মিলে যেতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে হবে না। আবার দুইটি ত্রিভুজ সর্বসম হলে এদের ক্ষেত্রফলগুলো সমান হবে। তাহলে আমরা যেটা শিখলাম যে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হলে সর্বসম হয় না, কিন্তু দুইটি ত্রিভুজ সর্বসম হলে এদের ক্ষেত্রফলগুলো সমান হয়। ঠিক আছে, এটা মনে রাখবা। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল না, এদের সব কিছু সমান। তাহলে এই ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ সিডি, সব কিছু সমান। এখন আমরা যে সমান ধরবো, সব কিছু সমানের ভিতর কোনটা কার সমান ধরবো, সেটা কিসের ভিত্তিতে আমি নির্বাচন করবো যে কোনটা কার সমান? আমার এই বাহুটা সমান ছিল, এই বাহুর বিপরীত কোণ এটা, এই কোণটা এই বাহুর বিপরীত কোণ এটা, এই বাহু দুটো সমান ছিল। সমান সমান বাহু যখন দুটি ত্রিভুজ সর্বসম হয়ে যায়, তখন সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়। তো এই বাহুর বিপরীত কোণ এটা, এই বাহুর বিপরীত কোণ এটা, এই কোণ দুটো হচ্ছে আমাদের সমান। তাহলে এখানে আমরা লিখতে পারি কোণ বি এ সি সমান সমান কোণ ডি সিই, এটা। আচ্ছা, এবার আমরা এই যে এই কোণটা এই তিনটে কোণের সমষ্টি কত জানি? তিনটা কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। কেন? কারণ এটা এক সরল কোণ সমান সমান 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখতে পারি কোণ অ্যাঙ্গেল, হ্যাঁ, এখানে কোণ লিখতে পারি কি? কোণ লেখা যাবে যে এ সি বি যোগ কোণ এ সিই যোগ কোণ ডি সিই, এটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখা যাক। খেয়াল করে দেখবা হচ্ছে কি, যে তোমাদের এই কোণটা এই কোণের সমান। তাহলে এই কোণটার মান যদি এটা বসাই, কোণ এ সিবি এটাকে রেখে দিলাম, এ সিই এটাকেও রেখে দিব, কোণ এ সিই এটাকেও রেখে দিলাম, প্লাস কোণ এই যে ডিসিই, এই কোণটার পরিবর্তে এই কোণটা বসাবো, কোণ বি এ সি ইজ ইকুয়াল টু কত হলো? 180 ডিগ্রি। এবার একটু খেয়াল করে দেখো তো, যে আমার এই কোণটি আর এই কোণটি, এই দুটো কোণ এইটা কিনা? দেখো এই যে বিএসি এই কোণটি, আর হচ্ছে গিয়ে এখানে এসিবি এই কোণটি, এই দুটো কোণের সমষ্টি কত ডিগ্রি? হ্যাঁ, ঠিকই ধরেছো তোমরা, 90 ডিগ্রি। এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি। কেননা এই কোণটা একাই 90 ডিগ্রি, তাহলে ওপর দুটো কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ওপর দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি। এই 90 ডিগ্রিটা যদি ওইদিকে বিয়োগ করি, 180 থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে, তাহলে শুধু এই কোণটা একাই 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে কোণ এ সিই সমান সমান 90 ডিগ্রি। একবারে লিখে দিলাম। তুমি যদি একবারে বুঝতে পারো তাহলে একবারে লিখতে পারো, এটা কোনো ফ্যাক্ট না এখানে। তাহলে এইখানে কোণ এ সিই 90 ডিগ্রি। হ্যাঁ, এটা করার উদ্দেশ্য কি? আমি দেখালাম যে এই কোণটাও সমকোণ 90 ডিগ্রি। তার মানে এখানে যে ত্রিভুজ আছে, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, এই তিনটি ত্রিভুজই আমার হচ্ছে সমকোণী। এবার চলে আসা যাক এই গোটা, মানে এই যে এখানে যে ত্রিভুজটি আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখানে যদি আমরা লিখি ত্রিভুজ কি এ সিই এর ক্ষেত্রফল, হ্যাঁ, ত্রিভুজ ক্ষেত্র, এখানে ক্ষেত্র কথাটুকু লিখতে পারো, ত্রিভুজ ক্ষেত্র এ সিই এর ক্ষেত্রফল, আমি ডিরেক্ট এভাবে লিখতেছি, এর ক্ষেত্রফল সমান সমান এই গোটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা লিখব। গোটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল থেকে এইটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফলটা বিয়োগ দিলে এটার ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে আমরা এখানে লিখব যে এ বি ডি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল
ক্ষেত্রফল বিয়োগ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, সি এর ক্ষেত্রফল আবার মাইনাস এই ত্রিভুজটার ক্ষেত্রফল, ত্রিভুজ সি ডি ই এর ক্ষেত্রফল। তাহলে এবার আমাদের যেটা করতে হবে একটু খেয়াল করে দেখো, এই যে ট্রাপিজিয়ামের এই ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে তোমরা সূত্র জানো কি, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে গিয়ে আমাদের কত, এটাকে ভূমি ধরতে পারো, এটাকে ভূমি ধরতে পারো, যেটা ইচ্ছে তোমার, যা ইচ্ছে, এটা কোনো ফ্যাক্ট না, যে কোনো একটাকে ভূমি ধরলেই হবে। তাহলে এখানে আমি ধরে নিলাম এটাকে, এই যে সি, এটাকে সি বাহু ধরলাম। হ্যাঁ, এই বাহুটাকে ধরা হয়নি, এই বাহুটাকে সি বাহু ধরে নিবা তোমরা। এখানে লিখে দিতে পারো যে ধরি, সাইডে এক জায়গায় লিখে দিতে পারো, উপরে যে অঙ্কনের বিবরণে তুমি লিখে দিবা, অঙ্কনের বিবরণে তুমি লিখে দিবা যে ধরি, হ্যাঁ, এ সি ইজ ইকুয়াল টু সি। বা তুমি এখানে না বলে তুমি এই জায়গাতেও বলে দিতে পারো। আচ্ছা, এই জায়গাতেও বলে দিতে পারো, এই জায়গাতে বলবা, এই সাইডে লিখে দিতে পারো, কমা দিলাম আমি, কমা দিয়ে এই যে এ সি সমান সমান সিই সমান সমান সি বাহু, এভাবে লিখে দিতে পারো। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তো, তাহলে এই ত্রিভুজটির ক্ষেত্রফল এ সি এর ক্ষেত্রফল হাফ গুণন ভূমি, ভূমি হচ্ছে সি বাহু আর লম্ব হচ্ছে সি বাহু, সি, ছোট হাতের সি কিন্তু দুটোই, ইজ ইকুয়াল টু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে সমান্তরাল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব। সমান্তরাল বাহু হচ্ছে এটা আর এটা, এ বি আর ডি সমান্তরাল বাহু, এদের লম্ব দূরত্বটা হচ্ছে এটা গোটাইটা, কারণ এখানেও লম্ব এখানেও লম্ব, লম্ব দূরত্ব কি বিডি। তাহলে বিডি মানে হচ্ছে এ প্লাস বি, আমি ডিরেক্ট লিখে দিচ্ছি এ প্লাস বি। তোমরা যদি আরেকটা লাইন লিখতে চাও লিখতে পারো, ঠিক আছে, আমি ডিরেক্ট এ বি দিয়ে করাচ্ছি। এরপর হচ্ছে এদের সমান্তরাল বাহুদের যোগফল, সমান্তরাল বাহুদের যোগফল হচ্ছে এই বাহুটা হচ্ছে এ বি আর এই বাহুটা হচ্ছে ডি, তাহলে এ প্লাস বি, এটা লিখলাম। আচ্ছা, এরপর মাইনাস ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে বি আর উচ্চতা হচ্ছে এ, তাহলে বি ইন্টু এ, মাইনাস এরপর সিডিই এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, ভূমি এ আর উচ্চতা হচ্ছে বি, এ বি। ঠিক আছে, বা এবার দেখো তো প্রতিটাতে হাফ আছে, এখানে 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 প্রতিটাতে হাফগুলো প্রতিটাই বাদ দিয়ে দাও, তাহলে এখানে সি স্কোয়ার, সি গুণ করে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলে দাও, এখানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস এ বি, এখানেও মাইনাস এ বি। ঠিক আছে, এবার দেখো তো এই যে এ বি মাইনাস টু এ বি কাটা যায়, তাহলে এখানে থাকে সি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার চলে এসো, আমরা যে প্রমাণটা করছি আমাদের প্রমাণটা চলে এসেছে, সেই চলে আসা প্রমাণটা সি বাহুটা হচ্ছে এ সি স্কোয়ার, এই যে লিখে দিতে পারো এ সি বাহু স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বাহুটা হচ্ছে এ বি, হ্যাঁ, এ বি স্কোয়ার প্লাস বি বাহুটা হচ্ছে বিসি, তাহলে হচ্ছে গিয়ে বিসি স্কোয়ার। এটা প্রমাণিত। খুবই সহজ আর সুন্দর প্রমাণ। এই প্রমাণটা বুঝার পর এবার তোমরা এটা প্রমাণটা লিখে নিবা, সম্পূর্ণ প্রমাণটা লিখে নিবা, লিখে নিয়ে বাসায় একবার লিখবা, তাহলেই এই প্রমাণটাকে ইজি মনে হবে। হ্যাঁ, এই প্রমাণটার আরও কয়েকটা প্রমাণ আছে, আমি সবগুলো প্রমাণই জানা আছে আমার মোটামুটি। হ্যাঁ, এই পিথাগোরাসের উপপাদ্যের কয়েক পদ্ধতিতে প্রমাণটা দেওয়া যায়, তো সেই পদ্ধতি প্রমাণ আর আমি এখানে না দিই, কারণ এটা তো
আর আমাদের বোর্ডে ক্লাস হচ্ছে না, যখন তোমরা বোর্ডে, আমরা যদি সবাই সুস্থ থাকি, পরিবেশ আমাদের সবারই অনুকূলে থাকে, তখন আমরা নিশ্চয়ই এগুলো আবার বিশদ আলোচনা করব, তখন আবার আরও সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো আজকে এই জ্যামিতিটা বোঝানোর পর এরপর আরেকটা দ্বিতীয় জ্যামিতি বোঝাবো। হ্যাঁ, এটার ছবি এখন তোমরা স্ক্রিনশট মারে ছবিটা তুলে নিয়ে একবার লিখে নিতে পারো, তাহলে হবে কি যে এই জিনিসটা আর দ্বিতীয়বার করার লাগবে না, হয়ে যাবে একবার। এরপর নেক্সটে আমরা আরেকটা প্রমাণ করব, সেটাও ইম্পর্টেন্ট। আমি শুধুমাত্র ইম্পর্টেন্ট প্রমাণগুলো এখানে করাবো, সব ডিটেলস করাবো না। তোমরা সবাই জানো যে আমি যে প্রমাণগুলো করাই সেগুলো সব ডিটেলস করাই, কোনো কিছু বাদ রাখি না, ডিটেলস প্রমাণ দিই, সব কিছু নিখুঁতভাবে বোঝানোর চেষ্টা করি যতটুকু পারি। হ্যাঁ, লেকিং রাখার চেষ্টা করি না। আচ্ছা, যাই হোক, তো আমাদের ওই প্রমাণের ভিত্তিতে আরেকটা প্রমাণ আছে, এটাও ইম্পর্টেন্ট প্রমাণ। এখানে এই প্রমাণটাও পরীক্ষায় মাঝে মাঝে আসে। সেটা হচ্ছে গিয়ে, এটা যদিও বা তোমরা ক্লাস 8-এও করে আসছো, প্রমাণটা অনেকেই জানো, অনেকেই আবার করনি। হ্যাঁ, সেই প্রমাণটা আমি দিচ্ছি। তো সেটা হচ্ছে গিয়ে আমাদের ত্রিভুজ, প্রথমে একটা ত্রিভুজ নিই। প্রশ্নটা বলতেছি, আমি একটু চিত্রটা এঁকে নিই। এটা একটা চিত্র এঁকে নিলাম। প্রশ্নটা হচ্ছে গিয়ে, ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখা অংশ, ত্রিভুজ এ বি সি, প্রশ্নে বলা আছে এবিসি ত্রিভুজের, এবিসি ত্রিভুজের এ বি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে এক্স ও ওয়াই। হ্যাঁ, এক্স ও ওয়াই মনে রাখবা সবসময়, বিন্দু হয় বড় হাতের অক্ষর আর বাহু হয় ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করতে হয়। তো আমরা এখানে এগুলো কিন্তু সব বিন্দু, এগুলো বিন্দু বিন্দু, সেই কারণে বড় হাতের অক্ষর দিচ্ছি। হ্যাঁ, ছোট হাতের অক্ষর এগুলোকে ইউজ করা যাবে না। এখানে এক্সও বড় হাতের, ওয়াইও বড় হাতের অক্ষর, ঠিক আছে, ক্যাপিটাল লেটার যেটাকে বলি। তো এবার তারপর এখানে বলা আছে যে মধ্যবিন্দুর কথা বলে দিচ্ছে প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে গিয়ে, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে, যে যেটা প্রমাণ করতে হবে সেটুকু আমি লিখে দিচ্ছি। প্রমাণ করতে হবে যে, এটা 9 নম্বর প্রমাণ, 15 অনুশীলনীর 9 নম্বরের প্রমাণ এটা। ঠিক আছে, প্রমাণটা আমি উপরে লিখে দিচ্ছি যে ত্রিভুজ এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল is equal to 1/4 ত্রিভুজ ক্ষেত্র ABC এর ক্ষেত্রফল। এটা এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে গিয়ে, আমরা বিশেষ নির্বাচনে বলে দিব। বিশেষ নির্বাচনে বলতে হবে, এটা মনে করি করা বলার দরকার নেই। এ বি সি ত্রিভুজের এ বি ও এসি বাহুর মধ্যবিন্দু এক্স ও ওয়াই, তারপরে এটা বলা নেই, এটাই তোমাকে বলতে হবে এক্স ও ওয়াই যোগ করি, এটা বলে দিতে হবে এক্স ওয়াই যোগ করি। যোগ করার পর তারপরে বলতে হবে প্রমাণ করতে হবে যে, হ্যাঁ, প্রমাণ করতে হবে যে, এটা শেষ, আর কিছু বলার নেই। এটা যে বিশেষ নির্বাচন, আমরা কোনো কিছু প্রমাণ লিখতে গিয়ে যদি সেই প্রমাণটা লিখতে গিয়ে যে এক্স ওয়াই বা ওটা যোগ করা ছিল না, কিন্তু এখানে প্রমাণে এক্স ওয়াই যেটা সেটা আবার যোগ করে ত্রিভুজটা লিখছে, এই কারণে আমাকে সেটাকে বিশেষ নির্বাচনেই বলে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে অঙ্কনে বলে দিব বি কমা ওয়াই যোগ করি। হ্যাঁ, অঙ্কনে বি কমা ওয়াই যোগ করে দেয়, এই যে বি কমা ওয়াই যোগ করে দিলাম, এটা কিন্তু বি। হ্যাঁ, বি। আচ্ছা, বি কমা ওয়াই যোগ করে দিলাম। এরপর একটু খেয়াল করে দেখো,
বি কমা ওয়াই যোগ করে দিচ্ছি। প্রথমে আগে গোটা ত্রিভুজটি নিই। হ্যাঁ, আমরা একটা উপপাদ্য জানি। এই উপপাদ্যটা হচ্ছে গিয়ে যে কোনো ত্রিভুজের, এটা একটা ত্রিভুজ যদি এঁকে নিই, আমি আলাদা একটা পেজে বুঝাচ্ছি তোমাদের, যে এখানেই বুঝি। হ্যাঁ, এই যে এটা একটা ত্রিভুজ যদি এখানে, এই ত্রিভুজের এটা একটা মধ্যমা। মধ্যমা কাকে বলে? মধ্যমা বলা হয় যে কোনো ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশকে মধ্যমা বলে। এটা হচ্ছে মধ্যমার ডেফিনেশন। মধ্যমা হলে দেখো এই ত্রিভুজের, এই যে এটা উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা, এই ত্রিভুজেরও উচ্চতা এটাই হবে। ঠিক আছে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা এই ত্রিভুজটির, তাহলে এর ভূমি হচ্ছে এটা আর উচ্চতা হচ্ছে এটা। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল, এর ভূমি এটা, উচ্চতা এটা, কিন্তু এই ভূমিটা আর এই ভূমিটা সমান। এই দুটো ভূমি সমান হলে দুটোরই উচ্চতা তো একই, তাহলে দুটোর ভূমি এক, উচ্চতা এক, তাহলে এই ত্রিভুজ দুটো সমান। এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান। হ্যাঁ, মনে রাখবা যে কোনো ত্রিভুজের মধ্যমা ওই ত্রিভুজটাকে সমান দুই ভাগে ভাগ করে, সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটি ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা হবে গোটা ত্রিভুজের ক্ষেত্রফলের অর্ধেক, এটা বলা যেতে পারে। ঠিক আমরা ওইখানেও এই জিনিসটাই করব। আমরা ওখানেও এই জিনিসটাই করব, যে এখানে যেটা আছে এই ত্রিভুজ, আমি প্রমাণ দিচ্ছি। অঙ্কন তো বলে দিচ্ছি যে বি ওয়াই যোগ করো, আমি ডিরেক্ট প্রমাণে যাচ্ছি। আমি জানি তোমরা অঙ্কনগুলো লিখতে পারবা, এই জন্য অঙ্কনটা আমি বলে দিই। প্রমাণে আমাদের প্রথমে ত্রিভুজ এ বি সি এর, হ্যাঁ, এ বি সি ত্রিভুজের বি ওয়াই মধ্যমা, বি ওয়াই যদি মধ্যমা হয়, একটু আগে বললাম যে মধ্যমা সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজে বিভক্ত করে, তাহলে এই যে এ বি ওয়াই এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি ওয়াই এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ত্রিভুজ, এই গোটা ত্রিভুজটার ক্ষেত্রফল এ বি সি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল। ঠিক আছে, আচ্ছা, এরপর আবার এটা ধাপ 1 লিখতে পারো তোমরা, ধাপ 1, এটা ধাপ 2। তাহলে আবার ত্রিভুজ এ বি ওয়াই, এবার এই যে এ বি ওয়াই ত্রিভুজটি যে আছে, এই ত্রিভুজের এটা হচ্ছে মধ্যমা। কি কারণে এটা মধ্যমা হলো, একটু দাঁড়াও, আমি তোমাদেরকে একটু কালার কলম দিয়ে দেখাচ্ছি। এই যে আমি যদি এই যে লাল কালি দিয়ে যেটা দাগাইলাম, সেই ত্রিভুজটাকে শুধু যদি ধরি, তাহলে আমার দেখো এই ত্রিভুজের শীর্ষ, তুমি এটাকে কল্পনা করো, শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা অংশ, শীর্ষ থেকে, এটা শীর্ষ, এইটা হচ্ছে ভূমি, গোটাটা ধরো ভূমিটার এর মধ্যবিন্দু এটা, কেন প্রশ্নে বলা আছে এটা মধ্যবিন্দু, এক্সটা হচ্ছে মধ্যবিন্দু, তাহলে এটা মধ্যমা। এই লাল কালি দিয়ে দাগাইছি যেটা, সেই ত্রিভুজের মধ্যমা হচ্ছে এক্স ওয়াই। ঠিক আছে, এক্স ওয়াইটা হচ্ছে কি আমাদের মধ্যমা। তাহলে মধ্যমা হলে আমরা এখানে কি লিখতে পারি, ত্রিভুজ এ বি ওয়াই এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, একটু ভুল বলে ফেলেছি, ত্রিভুজ এ বি ওয়াই এর মধ্যমা এক্স ওয়াই হচ্ছে এক্স ওয়াই মধ্যমা, এক্স ওয়াই মধ্যমা। তাহলে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল, ত্রিভুজ
এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এই যে এই গোটা ত্রিভুজের ক্ষেত্রফলের অর্ধেক, হাফ ইন্টু ত্রিভুজ এ বি ওয়াই এর ক্ষেত্রফল। ঠিক আছে, এবার দেখো হাফটাকে রেখে দিলাম, এ বি ওয়াই এর ক্ষেত্রফল যেটা আছে সেটাকে করব। এ বি ওয়াই এর ক্ষেত্রফল হচ্ছে কি, এর মানটা বসাই দেবো। ঠিক আছে, এর মান এই যে এটা সমান সমান এটা লিখে আছে, তাহলে এখানে আবার এটার মানটা সম্পূর্ণটাই যদি এখানে বসাই, তাহলে এই যে হাফ বসবে, হাফ এই যে হাফটা, হাফ ইন্টু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। এর মান বসাই দিলাম, এর মান সমান সমান এটা, এই মানটা এখানে বসাই দিচ্ছি, হাফ হাফই আছে, শুধু মানটা বসাচ্ছে, সি এর ক্ষেত্রফল। হাফ আর হাফ গুণ করে কি আসবে, 1/4 ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। এটাই প্রমাণিত। এই প্রমাণটা তোমরা লিখে নাও। ঠিক আছে, তো আজকে এই দুটো জ্যামিতিই আমি বোঝালাম তোমাদের, এই দুটো জ্যামিতিই লিখো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শুধু পড়লে মানে বুঝলাম আর করলাম না, তাহলে কিন্তু সেখানে কোনো সাফল্যতা নেই। তুমি এটা বুঝছো, বুঝার পর তোমাকে বাসায় লিখতে হবে। হ্যাঁ, লিখলেই জ্যামিতিটা ক্লিয়ার হয়ে যাবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো বাসায় বসে বসে লিখো। যারা ছেলেরা তো বের হয় অনেক বেশি, বাইরে বের হবে না, তোমরা বাসার ভিতরেই থাকো, পড়াশোনা করো। আমি আরও টিউটোরিয়াল দেব, তোমাদের পড়াশোনার ইনশাল্লাহ কোনো ঘাটতি থাকবে না। মেয়েরা তোমরাও ভালোভাবে দেখো, তোমাদেরও ঘাটতি থাকবে না, তোমরাও করো বাসায়। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ঠিক আছে, খোদা হাফেজ।